আচ্ছা, তো আজকে হলো যেটা করেছি তারপর থেকে করি। আমাদের কালকে হলো আয়নাইজেশন এনার্জি পর্যন্ত করানো হয়েছে। তো এখন হলো ইলেকট্রন অ্যাফিনিটি থেকে শুরু করি। ইলেকট্রন অ্যাফিনিটি ইলেকট্রন অ্যাফিনিটি জিনিসটা বলে হলো এরকম যে ধরো যে তোমার ওয়ান মোল ওয়ান মোল অ্যাটম আছে। এই অ্যাটমকে তুমি ওয়ান মোল ইলেকট্রন ওর ভিতরে ইনসার্ট করবো, ওর আউটার শেলে আমি ওয়ান মোল ইলেকট্রন দিব। এই ওয়ান মোল ইলেকট্রন দিলে যে জিনিসটা হবে সেটা হলো দেখ, সরি এটা আয়ন না, অ্যাটম। অ্যাটম আছে, ফর এক্সাম্পল ক্লোরিন আছে, একে আমি এক মোল ইলেকট্রন দিব। দেওয়ার পরে এ যেটা হবে সেটা হলো ক্লোরিন মাইনাস। এবং যেমন আমার ইলেকট্রন দিতে, সরি ইলেকট্রন বের করতে এনার্জি দিতে হয়েছে, তেমনি আমি যদি ইলেকট্রন ওকে দেই, ইলেকট্রন যদি ওকে দেই, ও নিজেই একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি সে রিলিজ করবে, নিজেই একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি সে রিলিজ করবে। ঠিক আছে? এই যে এনার্জিটা সে রিলিজ করে সেটাকে বলে হলো ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি ডেফিনেশনটা কিরকম, যে the amount of energy released when one mole atom in its gaseous phase is converted to one mole ion by inserting one mole electron. এই যে এনার্জিটা সেটা হলো ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, তো এইটার যে রিলেশনটা গ্রুপ ওয়াইজ যে আমরা দেখি, যে আমাদের পিরিয়ডে যদি আমি লেফট থেকে রাইটের দিকে যাই, আমার এই ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে, ইলেকট্রন অ্যাফিনিটি আমার ইনক্রিজ করে। কেন? কারণ হলো যে যত আমার পিরিয়ডে আমি এদিকে যাচ্ছি, পিরিয়ডে আমি এদিকে যাইতেছি, তার ভিতরে দেখো তখন ইলেকট্রন থাকবে লাস্টের দিকে আমার 5, 6, 7টা। সে তখন আমার লাস্টের দিকে সে অ্যাটেইন করতে চাবে এইট ইলেকট্রন, মানে এইট ইলেকট্রনিক স্ট্রাকচার যেটা sp2, সরি s2, p6 এমনি যাইতে চাবে। ঠিক আছে? যত বেশি এদিকে যাবে তার টেন্ডেন্সি তত বেশি থাকবে ওইদিকে যাওয়া। সো সে তত বেশি এনার্জি রিলিজ করবে এই ফরম্যাটে যাওয়ার জন্য। ঠিক আছে? আর যদি আমি গ্রুপ ওয়াইজ গ্রুপ ওয়াইজ যদি আমি নিচের দিকে নামি, তাহলে আমার এই ইলেকট্রন অ্যাফিনিটিটা ডিক্রিজ করে, তার এই যে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সিটা তার কমে যায়, কম এনার্জি রিলিজ করে। আচ্ছা, তো এটা হলো আমাদের ইটা রিলেশনটা। এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা হলো আমাদের ক্লোরিন এবং ফ্লুরিন, ক্লোরিন আর ফ্লুরিন। আমরা দেখতেছি যে আমাদের গ্রুপ নাম্বার 17 যদি আমরা তাকাই, প্রথমে আছে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, এইভাবে জিনিসটা গেছে। কিন্তু আমি কি বললাম যে গ্রুপ ওয়াইজ নিচের দিকে গেলে আমার হলো ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাবে। কিন্তু আমাদের ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি আমাদের ফ্লোরিনের থেকে বেশি। ওয়াই? এখানে রিজনটা হলো এখানে রিজনটা হলো যে আমাদের দেখো ফ্লোরিনের আউটার শেলে 7 ইলেকট্রন, ক্লোরিনের আউটার শেলেও 7 ইলেকট্রন আছে, যেহেতু এটা গ্রুপ 17। কিন্তু ফ্লোরিনের এই 7 ইলেকট্রনটা আছে হলো তার 2p শেলে, এবং ক্লোরিনের এই 7e, মানে 7টা ইলেকট্রন আছে হলো তার 3p শেল। ঠিক আছে? দেখো 2p শেল অবভিয়াসলি যদি না খাই এমনি, ঠিক আছে, আমাদের ধর যে এটা হলো আমাদের 2p শেল ছিল,
এটা হলো আমাদের ফ্লোরিনের ক্ষেত্র, আর এটা হলো আমার ক্লোরিনের ক্ষেত্রে। এটা 2p, যেমন এটাই ভিতরে আছে আরো 3s আছে। আমাদের একদম বাইরে হলো এটা হলো 3p। ঠিক আছে, এখন দেখো 7টা ইলেকট্রন যখন এই 2p, যেটার হলো আমাদের সাইজটা ছোট, আর 7টা ইলেকট্রন যখন আমার ক্লোরিনে থাকে 3p তে, দেখো আমাদের ইলেকট্রনের যে ডেন্সিটিটা, আমার হলো ইয়েতে অনেক কম, ক্লোরিনে ক্লোরিনের তুলনায় অনেক কম। তো আমার বাইরে থেকে যখন একটা ইলেকট্রন ভিতরের দিকে আসতে যাবে, বাইরে থেকে একটা ইলেকট্রন এখানে ঢুকবে, ধরো ঢুকতে যায় এইখানে অনেক বেশি রিপালশন ফিল করবে বাইরের ইলেকট্রনটা। ঠিক আছে, কারণ আমার ইলেকট্রন ঢুকতেছে নেগেটিভ চার্জ, এবং আমার এইখানে সবকিছু নেগেটিভ চার্জ দিয়ে ভরা। আমার এইখানে চার্জ ডেন্সিটি বেশি, এই ইয়ের চার্জ ডেন্সিটি বলে, ইলেকট্রনের চার্জ ডেন্সিটি বেশি। কিন্তু আমাদের ক্লোরিনের এইখানে অনেক বড় স্পেস থাকার কারণে ইজিলি ধরা যায় একটা ইলেকট্রন চলে আসবে এবং সহজে ঢুকতে পারবে। এই চার্জ ডেন্সিটি বেশি থাকার কারণে আমার হলো এইখানে ইলেকট্রনটা অত সহজে ঢুকতে চায় না। তো আমাদের ওই এই জন্য আমাদের ইলেকট্রনিটা কম, অ্যাফিনিটিটা ফ্লোরিনের কম ক্লোরিনের তুলনায়। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা হলো এক্সেপশন হলো আমাদের কার্বন, নাইট্রোজেন এবং হলো অক্সিজেন, এই তিনটার ভিতরে আমি বলছিলাম যে যত আমি পিরিয়ডে এদিক থেকে এইদিকে যাব, আমার ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে। দেখো পিরিয়ড ওয়াইজ রিলেশন হলো এদিক থেকে এইদিকে গেলে আমার ইলেকট্রন অ্যাফিনিটি বাড়তেছে। ঠিক আছে, কিন্তু আমার এইখানে কার্বনের ইলেকট্রন অ্যাফিনিটি নাইট্রোজেনের তুলনায় বেশি। ঠিক আছে, এবং মানে নাইট্রোজেন আর অক্সিজেনের ভিতরে কোনো কাহিনী নেই, এটা জাস্ট নাইট্রোজেনেরটা কম অক্সিজেনের তুলনায়, এটাই। কিন্তু আমাদের কার্বনের ইলেকট্রন অ্যাফিনিটি নাইট্রোজেনের থেকে কম, সরি বেশি। এটা কেন হয়? এটা হয় কারণ হলো আমাদের কার্বনের ইলেকট্রনিক স্ট্রাকচার, ইলেকট্রনিক কনফিগারেশন হলো আমাদের 2s2 2p2, এবং নাইট্রোজেনের হলো আমাদের 2s2 2p3। এর আগের দিনও আমরা দেখছিলাম যে নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের আয়নাইজেশন এনার্জিটা আমাদের অক্সিজেনের তুলনায় বেশি। এর মেইন রিজনটা হলো যে আমাদের এই স্ট্রাকচারটা আমাদের স্টেবল, এ এক্সট্রা ইলেকট্রনটা নিতে চায় না নর্মালি, মানে এই ইলেকট্রনিক কনফিগারেশনটা সে মেনটেন করতে চায়। এই জন্য তাকে যদি তুমি একটা ইলেকট্রন দিতে চাও, সে নিতে চাবে না। কিন্তু আমাদের ওই তুলনায় আমাদের কার্বনকে দেওয়া যাবে, নাইট্রোজেনকে দেওয়া যাবে না। এই কারণে ফর দিস রিজন অনলি আমাদের নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি কার্বনের তুলনায় কম। ঠিক আছে, তো এরপরে যেটা আছে সেটা হলো, এর আগের দিন আমরা আয়নাইজেশন এনার্জিতে দেখছিলাম হলো রিডিউসিং প্রপার্টি, সরি অক্সিডাইজিং প্রপার্টি বা রিডিউসিং এজেন্ট হওয়ার টেন্ডেন্সি। এখানে আমার হলো অক্সিডাইজিং এজেন্ট বা এটার একটা হলো অক্সিডেন্ট, এবং এর একই সাথে যে অক্সিডাইজিং এজেন্ট, যে আরেকটাকে অক্সিডাইজ করবে, সে নিজে রিডিউস হবে। এই এটা টেন্ডেন্সিটা নিয়ে আমরা কথা বলবো, প্রপার্টিটা নিয়ে। দেখো যে মানে আমার ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে কথা বলছি, ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে কথা বলা মানে হলো সে নেগেটিভ আয়ন হবে। সে কি হবে? নেগেটিভ আয়ন হবে, কারণ সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে। তার যত ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে, মানে সে তত বেশি টেন্ডেন্সি দেখাবে নেগেটিভ আয়ন ফর্ম করার, তত বেশি টেন্ডেন্সি দেখাবে। ঠিক আছে, আর যত বেশি টেন্ডেন্সি দেখাবে নেগেটিভ আয়ন হওয়ার, সে তত বেশি রিডিউসড হবে। রিডাকশন মানে হলো গেইনিং অফ ইলেকট্রন, সে তত বেশি
রিডিউস হবে, এবং একই সাথে যদি সে রিডিউসড হয়, সে একই সাথে তার অক্সিডেন্ট হিসেবেও তার কাজ বেড়ে যাবে। ঠিক আছে, যে তার হলো অক্সিডাইজিং অক্সিডেশন অক্সিডাইজিং এজেন্ট হিসেবে সে খুবই পাওয়ারফুল। ঠিক আছে, এই ছিল হলো আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে কথাবার্তা। এখন আমরা মুভ অন করি আমাদের নেক্সট পিরিয়ডিক প্রপার্টিতে, যেটা হলো ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি আমাদের একটা মানে বন্ডিং এর সময় পাওয়া প্রপার্টি। ইলেকট্রোনেগেটিভিটির যে ডেফিনেশনটা আছে সেটা বলে এরকম যে the ability to attract covalently bonded electron the ability to attract covalently bonded electron and covalently bonded electron নাই। জিনিসটা হলো দেখো, যে যদি আমার দুইটা ইলেকট্রন থাকে, দুইটা অ্যাটম থাকে এরকম, ধরলাম এ আর এখানে একটা অ্যাটম আছে হলো বি, যদি এরা বন্ডিং এ থাকে, কোভালেন্ট বন্ডিং এ থাকে, তার মানে হলো যে এ একটা ইলেকট্রন শেয়ার করে রাখছে এইখানে, এবং বি তার নিজের একটা ইলেকট্রন শেয়ার করে রাখছে এইখানে। একটা বন্ডিং এর জন্য আমার দুইটা ইলেকট্রন দরকার, সোজা কথা, ইলেকট্রন পেয়ার দরকার, ইলেকট্রন পেয়ার অফ অপোজিট স্পিন। যাই হোক, স্পিনের ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট না, হলো যে ইলেকট্রন পেয়ার দরকার, এবং ইলেকট্রন পেয়ার গঠন করার জন্য, ফর্ম করার জন্য আমার এ একটা ইলেকট্রন দিচ্ছে, বি একটা ইলেকট্রন দিচ্ছে। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি প্রপার্টিটা হলো যে এই যে বন্ডেড ইলেকট্রনটা আছে, আমার কোভ্যালেন্টলি বন্ডেড ইলেকট্রনটা আছে, এই বন্ডেড ইলেকট্রনটা সে নিচের দিকে টান কি করবে, যে বন্ডেড ইলেকট্রন আছে সেটা ধরো যে বি যদি বেশি ইলেকট্রোনেগেটিভ নেগেটিভ হয়, সে নিচের দিকে টাই না, এই যে বন্ডিং এর যে মানে ইটা ভারসাম্যটা, সেটা সে নিজের দিকে নিয়ে যাবে। তার মানে হলো যে তার এখন মানে তার নিজের কাছে ইলেকট্রনের ডেন্সিটিটা বেশি। ঠিক আছে, এই ইলেকট্রোনেগেটিভিটির কারণে এটা যদি কি হয়, আমার এর কাছে আমার ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি হবে। এই ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে তার এই ইলেকট্রন গুলো তার নিজের কাছে টানা রাখবে। ঠিক আছে, এখন হলো তোমাদের দেখাইছে ইলেকট্রোনেগেটিভিটি স্কেল। ইলেকট্রোনেগেটিভিটি স্কেল বলতে যে কোনটার ইলেকট্রোনেগেটিভিটি কত, সেটার স্কেল দেখি। ইলেকট্রোনেগেটিভিটির যে স্কেলটা দিছে যিনি, তার নাম হলো পাউলিং। পাউলিং স্কেল অনুযায়ী আমাদের পিরিয়ডিক ইটা আনলে ভালো হইতো এখানে, ধরো আচ্ছা, তো আমাদের পাউলিং স্কেল অনুযায়ী আমাদের সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা হলো আমাদের ফ্লোরিন। আমাদের ইনার্ট গ্যাস নিয়ে কথাবার্তা নাই, এটা এই লাইনটা আমাদের নাই ইলেকট্রোনেগেটিভ ইয়েতে। আমাদের সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা হলো আমাদের ফ্লোরিন। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কত? 4.0। আমাদের এই যে সেকেন্ড পিরিয়ডটা আছে, সেকেন্ড পিরিয়ডে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই পিরিয়ডে যত আমি এই দিকে যাব, রাইট থেকে লেফটের দিকে যাব, আমার ইলেকট্রোনেগেটিভিটি কমবে 0.5 করে করে। তার মানে আমাদের অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হলো 3.5, নাইট্রোজেনের হলো 3.0, কার্বনের হলো 2.5, বোরনের হলো 2.0, আমাদের যে বেরিলিয়াম আছে, বেরিলিয়ামের হলো আমাদের 1.5, এবং আমাদের সরি, হ্যাঁ 1.5, লিথিয়ামের হলো আমাদের 1.0।
ঠিক আছে। আচ্ছা, তো আমাদের সেকেন্ড পিরিয়ড মনে রাখা খুবই সহজ। তার সাথে আর একটা দুইটা যেগুলো আমরা মনে রাখতে হয় সেটা হলো হাইড্রোজেন। হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হলো 2.1। ঠিক আছে, 2.1। আমাদের সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি হলো 0.9। আচ্ছা, ম্যাগনেসিয়ামেরটা আমাদের মনে রাখার দরকার নেই। আমাদের এইখানে যেটা মনে রাখার দরকার সেটা হলো আমাদের ফসফরাসের। ফসফরাসের হলো আমাদের 2.1। সালফারের হলো আমাদের 2.5 এবং আমাদের ক্লোরিনের হলো 3.0। আচ্ছা, এটা হলো আমাদের পাউলিং স্কেল অনুযায়ী আমাদের এক একটা এলিমেন্টের এক একটা ইলেকট্রোনেগেটিভিটি। আমরা যদি ট্রেন্ডে মানে এই পাউলিং স্কেল অনুযায়ী আমরা যদি ট্রেন্ডটা ফলো করি যে নেগেটিভিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটা বলা যায় এরকম যে যদি আমরা পিরিয়ডে পিরিয়ডে আমরা লেফট থেকে রাইটের দিকে যাই, দেখো আমার ইলেকট্রোনেগেটিভিটি বাড়তেছে। আমি সেকেন্ড পিরিয়ডের দিকে খেয়াল করবো যে এই এদিক থেকে যত এদিকে যাচ্ছে, ওয়ান থেকে শুরু করে আস্তে 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 পরের দিকে চলে যাচ্ছে। তার মানে পিরিয়ডে আমি লেফট থেকে রাইটের দিকে গেলে আমাদের ইলেকট্রোনেগেটিভিটিটা বাড়তেছে। সিমিলার ওয়েতে যদি আমি গ্রুপের উপর থেকে নিচের দিকে যাই, খেয়াল করো, জাস্ট এই তিনটেই খেয়াল করো। আমাদের হাইড্রোজেনের ছিল কত? 2.1, লিথিয়ামের 1.0, সোডিয়ামের 0.9। আবার দেখো এই অক্সিজেনের হলো 3.5, সালফারের হলো 2.5, ক্লোরিনের 4, ক্লোরিনের 3.0। দেখছি যে গ্রুপের যত নিচে যাইতেছি আমার ইলেকট্রোনেগেটিভিটিটা কমে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এটাই হলো আমাদের ইলেকট্রোনেগেটিভিটির কথাবার্তা। আর যে মানে হোয়াট হ্যাপেন্স, যে আমাদের যদি দুইটা অ্যাটম বন্ডেড থাকে যাদের ভিতরকার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা অনেক বেশি। ফর এক্সাম্পল, যদি আমি ধরি যে এই সিএল, আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ফ্যামিলিয়ার। এই সিএল এ আমাদের এইচ এবং সিএল কোভালেন্ট বন্ড ফর্ম করেছে। দেখো আমাদের যে ক্লোরিন আছে, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হলো 3.0 এবং আমাদের হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হলো 2.1। সো অ্যারাউন্ড আমাদের এইচ আর সিএল এর ভিতরে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা হলো 0.9। এই 0.9 ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হওয়ার কারণে আমাদের যে বন্ডেড ইলেকট্রনটা এখানে ছিল সেটা কি হবে? আমাদের ক্লোরিনের দিকে শিফট করবে, কারণ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে আমাদের এখানে শিফট করলো। যেহেতু আমাদের ক্লোরিনের সাইডের দিকে শিফট করলো, তার মানে আমাদের ক্লোরিনের কিন্তু ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে গেছে। ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাওয়ার কারণে আমাদের এইখানে ক্লোরিনের উপরে একটা পার্শিয়াল, এটা কিন্তু পার্শিয়াল সাইন ডেল, পার্শিয়াল আমাদের একটা নেগেটিভ চার্জ ডেভেলপ করবে। এবং আমাদের হাইড্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি কমে যাওয়ার কারণে আমাদের এখানে একটা পার্শিয়াল পজিটিভ চার্জ ডেভেলপ করবে। এটা হলো ইলেকট্রোনেগেটিভিটি ইফেক্ট। যে আমাদের পোলারিটি, এটা কিন্তু বলা হলো পোলার। এই যে আমাদের পোল ক্রিয়েট হয়েছে মোটামুটি একটা, ঠিক আছে, চার্জের পোল। সো এটাকে বলে হলো পোলারিটি ইফেক্ট। আমরা পরে দেখবো, আমাদের পড়াশোনায় আছে যে পোলারিটি ইফেক্টটা মেইনলি আমাদের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সের থেকে আসে। ঠিক আছে, ওকে। আমাদের ইলেকট্রোনেগেটিভিটি গেল। তারপরে আমাদের যে ইটা আছে, পিরিয়ডিক প্রপার্টিটা, সেটা নিয়ে ডিসকাস করি। সেটা হলো আমরা এখন বলবো হলো মেটালিক প্রপার্টিজ। মেটালিক প্রপার্টিজ
আচ্ছা, মেটালিক প্রপার্টিসটা আমরা যেটা দেখবো, দেখো মেটাল কারা কারা, ফেদার আউটার শেলে আমাদের 1 2 3 ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন আমাদের, অথবা মানে ওরকম ইলেকট্রন পড়ে আছে, তাদেরকে আমরা বলতেছি হলো মেটাল। এবং যাদের হলো ভ্যালেন্স শেল থাকে তারা হলো ওই ইলেকট্রন গুলো ছেড়ে দিতে পারে কন্ডাকশন ব্যান্ডে, মানে হলো ছেড়ে দিবে আর কি। হ্যাঁ, সিতে, ইলেকট্রন সিতে, যাই হোক। তো আমাদের মানে মেটাল মোটামুটি আমরা চিনি জিনিস। মেটালিক যে প্রপার্টিটা আমাদের মানে ইটা, সেটা হলো যে মেটালের আমাদের হিট কন্ডাক্টিভিটিটা অনেক হাই হয়। হিট কন্ডাক্টিভিটিটা অনেক হাই হয় মানে হলো যে আমাদের যে মেটালকে যদি তুমি হিট দেয়, আমি যদি মেটালকে হিট দিই, তারা অনেক দ্রুত ফাস্ট হিট এক সাইড থেকে আরেক সাইডে আমার ট্রান্সফার করে দিই। যদি আমাদের এটা একটা মেটাল হয়, মেটাল ব্লক, আমি যদি এই সাইডে যদি আমি গরম করি, এই সাইডে যদি আমি গরম করি, এই আমাদের যে ভ্যালেন্স ইলেকট্রনটা আছে, মেটালের এই ভ্যালেন্স ইলেকট্রনটা আছে থ্রু আউট দি স্ট্রাকচার, মানে এখানে ইলেকট্রন সিটা আমাদের এরকম সারফেস দিয়া ভিতর দিয়া সব জায়গাতে আছে। এই ইলেকট্রন গুলা এক্সাইটেড হয়ে এই ইলেকট্রন গুলা মুভ করবে, এবং এই ইলেকট্রনের মুভমেন্টের কারণে আমাদের হিটটা থ্রু আউট দি স্ট্রাকচার কন্ডাক্টেড হয়ে যায়। ঠিক আছে? তো মেটালের এই হিট কন্ডাক্টিভিটিটা অনেক হাই। তেমনি ভাবে আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এটা অনেক হাই। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এটা অনেক হাই। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা কি? ল অফ ইলেকট্রন বেসিক্যালি। সো আমাদের যদি আমি এই সাইডে আমি কোন একটা দিলাম, ব্যাটারি বসায় দিলাম, এন্টার হাই যাবে, ঠিক আছে? সো যদি আমি ইলেকট্রিসিটি দেই, আমাদের ইলেকট্রিসিটি খুবই ফাস্ট ফ্লো করে এবং স্মুথলি ফ্লো করবে কম্পেয়ার টু নন কন্ডাক্টর। ঠিক আছে? যেমন কোন একটা মেটালের নন মেটালি, যেমন ধরা যায় যে এই কলমটা প্লাস্টিক, এসে সেরামিক, রাবার, এগুলো তো হলো নন কন্ডাক্টর, এগুলো তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না অত ভালো। কিন্তু যেগুলা কন্ডাক্টর আমাদের মেটাল প্লেটস, ঠিক আছে, কপার প্লেটস, কপার ওয়্যার, যেগুলো কপার ওয়্যার তো আমরা ইউজ করি ইলেকট্রিসিটির তার হিসাবে, এগুলোতে আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা অনেক হাই হয়। আচ্ছা, নেক্সট আর যেটা আছে সেটা হলো আমাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট, এটা অনেক হাই হবে। কারণ হলো এটার একটা রিজন হলো যে এরা হলো মেটালিক বন্ড দিয়ে, প্রথম কথা হলো এদের হলো মেটালিক বন্ড থাকে, মেটালিক বন্ড দিয়ে এরা হলো ইন্টারমলিকুলার ফোর্স, এটা আগে কথাবার্তা বলছি, মেটালিক বন্ড দিয়ে কি থাকে এবং এদের স্ট্রাকচারটা মোটামুটি বড় থাকে। ঠিক আছে? এই জন্য তাদের হলো মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট অনেক হাই হয়। এই রিলেশনটা মানে মেটালিক প্রপার্টিসটা, এই রিলেশনটা আমাদের হলো মানে গ্রুপ ওয়াইজ এবং পিরিয়ড ওয়াইজ জিনিসটা। পিরিয়ডের যত আমি লেফট থেকে রাইটের দিকে যাব, আমাদের মেটালিক প্রপার্টিস এমপি লিখলাম, আচ্ছা এখানে আবার কি হয়ে যাবে, মেল্টিং পয়েন্ট লিখবো, মেটালিক প্রপার্টিস, এটা কি করে, ডিক্রিজ করে। কারণ তুমি দেখতেছো যে আমাদের আচ্ছা, হুম, আচ্ছা এখন বলি যে এখন জিনিসটা হলো যে কনফিউজিং যে বিষয়টা, সেটা হলো যে আমাদের সোডিয়াম, মানে যদি আমি পিরিয়ডের এদিক থেকে এদিকে যাই, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরকম আসতেছে। এখন এটা বলতে পারো যে আচ্ছা ওকে, আমাদের সোডিয়ামে তো একটা ইলেকট্রন থাকে, ম্যাগনেসিয়ামে দুইটা ইলেকট্রন এবং অ্যালুমিনিয়ামে তিনটে, তাহলে তো আমাদের অ্যালুমিনিয়ামের মেটালিক প্রপার্টিজ বেশি হওয়ার কথা, কারণ এখানে আমাদের মেটালিক বন্ড এখানে বেশি স্ট্রঙ্গার, দেখছিলাম এটা আমরা। কিন্তু মেটালিক প্রপার্টিজ তাহলে কেন কম? এখানে রিজনটা হলো মানে মেটালিক প্রপার্টিসটা কিভাবে ডিফাইন সেটার উপর। মেটালিক প্রপার্টিস এর মেইন যে এটা,
সেটা হলো যে হাউ ইজিলি you can release outer shell electron. Outer shell electron মানে কে কত ইজিলি আমাদের আউটার শেল ইলেকট্রনটা বের করে দিতে পারছে। সোডিয়ামের কিন্তু এই জিনিসটা অনেক বেশি কম্পেয়ার টু এইটা, এবং এই অর্ডারটা কমতে থাকে আস্তে আস্তে। যে আমাদের দেখো, আমাদের সোডিয়ামকে একটা ইলেকট্রন বের করে দিতে হবে, একটা ইলেকট্রন বের করে দিয়ে খাল্লাস, কিন্তু ম্যাগনেসিয়ামের আমার দুইবার বের করতে হয়। ঠিক আছে, এর ক্ষেত্রে আমার আয়নাইজেশন এনার্জি, আমার ফার্স্ট আয়নাইজেশন এনার্জি দিলেই শেষ হয়ে যায়। এইখানে আমার ফার্স্ট লাগে, আবার সেকেন্ড লাগে, মানে দুইবার আমার দুইটা স্টেপে ধাপে ধাপে আমার দুইটা ইলেকট্রন বের করতে হয়। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আরো বেশি, তিনটা আয়নাইজেশন এনার্জি লাগে। ঠিক আছে, একটা ইলেকট্রন, তারপর আরেকটা ইলেকট্রন, তারপর একটা ইলেকট্রন, তিনবার তাকে বের করতে হয়, তিন ধাপে। এই জন্য যত এদিকে যাওয়া হয় তত তার মেটালিক প্রপার্টিসটা ডিক্রিজ করে আর কি। এটা কাউন্টার ইনটুইটিভ, কিন্তু এটা এইভাবে হলো ডিসক্রিপশনটা। আমাদের নেক্সট ইচ্ছা আছে গ্রুপ ওয়াইজ জিনিসটা কি। গ্রুপের যত আমি উপর থেকে নিচে যাই, আমাদের শেল বাড়ে। এখানে যদি একটা শেল থাকে, আমাদের এখানে দুইটা শেল, তারপরে আমাদের তিনটা শেল বাড়ে। ঠিক আছে, আমাদের কি হয় যে আমাদের নিউক্লিয়াস কিন্তু ভিতরে ঠিকই আছে, নিউক্লিয়াসটা আছে, কিন্তু আমাদের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্সটা বাইরে গেছে। এই যে আমাদের ইলেকট্রনটা এখানে ছিল, আবার এখানে ছিল, আবার এখানে ছিল, ডিস্টেন্সটা বাইরে গেছে। এই ডিস্টেন্সটা বাইরে যাওয়ার কারণে আমাদের হলো নিউক্লিয়াস এবং এই আউটার শেলে ইলেকট্রনের ভিতরকার অ্যাট্রাকশন ফোর্সটা কমে যায়। কমে যাওয়ার কারণে এই ইলেকট্রনটা যত বেশি শেল আসে, এই ইলেকট্রনটার বের হয়ে যাওয়ার ক্যাপাবিলিটি তত বেশি হাই হয়ে যায়, মানে তার মানে তত ইজিলি সে বের হয়ে যেতে পারে। এই জন্য গ্রুপের যত নিচের দিকে যাই, আমার এই মেটালিক প্রপার্টিসটা, আমার হলো ইনক্রিজ করে, কারণ আমার শেল বেড়ে গেছে। ঠিক আছে, এখন এমসিকিউ এর জিনিসপাতি দুইটা, এটা এমসিকিউ তে মাঝে মাঝে দেয়। সেটা হলো যে রিয়াক্টিভ মোস্ট রিয়াক্টিভ মেটাল মোস্ট রিয়াক্টিভ মেটাল সেটাই যে তত ফাস্ট তার এই ইলেকট্রনটা বের করে দিতে পারবে। ঠিক আছে, যদি এই পিরিয়ডিক টেবিলটা আবার দেখি, এখানে ছিল পিরিয়ডিক টেবিলটা, আমি কপি করে নিয়েছি এখানে। পিরিয়ডিক টেবিলটা দেখি, আমি বলছিলাম যে যত আমি মানে আমার বাড়ার দেখি, কন্ডিশনটা কি, যে আমার এইদিকে যেতে হবে, পিরিয়ডের এইদিকে যাইতে হবে, এবং আমার গ্রুপের নিচের দিকে যাইতে হবে, তত বেশি আমার এই মেটালিক প্রপার্টিসটা বেশি। এইটা যদি খেয়াল করো তাহলে দেখবা যে আমার সব থেকে বেশি যে রিয়াক্টিভ মেটাল যেটা হয় সেটা হলো আমাদের ফ্রান্সিয়াম। তো সব থেকে মোস্ট রিয়াক্টিভ মেটালটা কি আমাদের ফ্রান্সিয়াম। ঠিক আছে, কিন্তু যদি আমি বলি যে মোস্ট রিয়াক্টিভ স্টেবল মেটাল, মোস্ট রিয়াক্টিভ স্টেবল মেটাল, তাহলে আমার এটা ফ্রান্সিয়াম না, এটা হলো আমার তার উপরেরটা সিজিয়াম। কারণ হলো আমার ফ্রান্সিয়াম, এটা হলো আমার রেডিও অ্যাক্টিভ, ফ্রান্সিয়াম হলো আমাদের রেডিও অ্যাক্টিভ একটা এলিমেন্ট। সো সিজিয়াম যেহেতু রেডিও অ্যাক্টিভ না, সো আমাদের মোস্ট রিয়াক্টিভ স্টেবল মেটাল হলো আমাদের সিজিয়াম। ঠিক আছে, এটা গেল আমাদের এমসিকিউ সহ আমাদের মেটালিক প্রপার্টিজ এর কাহিনী। নেক্সট আমরা দেখবো হলো আমাদের অ্যাসিড বেস প্রপার্টিজ অফ সেকেন্ড এন্ড থার্ড পিরিয়ড। অ্যাসিড বেস properties of second and third period. আচ্ছা,
আমি এখানে আমার ইটা নিয়ে আসি, এটা ছিল, নিয়ে আসি আর পিরিয়ড ওয়াইজ দেখবো এবং তারপরে একে একে তার সরি অ্যাসিড বেস প্রপার্টিস অফ সেকেন্ড এন্ড থার্ড পিরিয়ড অক্সাইডস। অন্য সব অ্যাসিড না, জাস্ট এগুলার অক্সাইড যেগুলা সেগুলো। আচ্ছা, দেখি আমাদের সেকেন্ড পিরিয়ডের প্রথম যে এলিমেন্টটা আমরা দেখতেছি সেটা হলো আমাদের লিথিয়াম। লিথিয়ামের লিথিয়ামের এমনিতে অনেক, আর আমি বলি জিনিসটা যে মেটালিক অক্সাইড গুলা মানে বেশিরভাগই মেটালিক যেগুলো অক্সাইড, লিথিয়ামের কথা আমি পরে বলি, কিন্তু বেশিরভাগ মেটালিক অক্সাইডই আমাদের বেসিক হবে, ঠিক আছে? মেটালিক অক্সাইড গুলো বেসিক হয় এবং আমাদের যে মানে এটা কিন্তু জেনারেল, এটা কিন্তু স্পেসিফিক না, স্পেসিফিক আমরা স্টাডি করবো। এবং আমাদের জেনারেলি নন মেটালিক অক্সাইড গুলো হয় হলো অ্যাসিডিক। আমরা দেখবো যে অনেকটা এরকমই কেস, ঠিক আছে? তো আমরা প্রথমেই দেখো আমাদের লিথিয়ামের অক্সাইড, এই যে ফার্স্ট এলিমেন্ট আমাদের লিথিয়ামের অক্সাইডটা হলো আমাদের Li2O। এটা একটা বেসিক, এটা আমাদের বেসিক একটা অক্সাইড। আচ্ছা, আমাদের বেরিলিয়ামের ক্ষেত্রে হলো আমাদের বেরিলিয়াম অক্সাইড, এটা হলো আমাদের বেরিলিয়ামের অক্সাইডটা, এটাও আমাদের বেসিক। নেক্সট আমাদের হলো বোরন। বোরনের যে অক্সাইডটা আছে সেটাকে বলে বোরিক অক্সাইড। এই বোরিক অক্সাইডটাও এই বোরিক অক্সাইডটা কিন্তু আবার অ্যাসিডিক, এটা হলো অ্যাসিডিক। এটা কিন্তু ধরো যে কাইন্ড লাইক মুক্ত জিনিস, এটা আসলে বোঝার কিছু মানে কোনটার অক্সাইড কি, এটা তো আসলে দেখো ট্রেনটা ব্রেক করবে এখন আমার, দেখো তোমার তারপরই আছে হলো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কিন্তু আবার একটা নিউট্রাল নিউট্রাল একটা সাবস্টেন্স, এটা অ্যাসিডও না বেজও না, ঠিক আছে? আমাদের তারপর আসতেছে নাইট্রোজেন। এই পিরিয়ডের ভিতরে আমাদের নাইট্রোজেন জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ হলো নাইট্রোজেন হ্যাজ 5 অক্সাইডস, 5টা অক্সাইডের স্টেট আছে নাইট্রোজেনের। কি কি আমরা লিখে N2O একটা, N2O2, যেটাকে লেখা যায় হলো 2NO এরকম আকারে, N2O2, তারপরে N2O3, N2O4 এবং N2O5। এই 5টা অক্সাইড আছে আমার নাইট্রোজেনের। নাইট্রোজেনের প্রথম যে 2টা অক্সাইড আছে, এই 2টা অক্সাইড হলো আমাদের নিউট্রাল অক্সাইড, মানে অ্যাসিডও না বেজও না। তারপরের যে অক্সাইড গুলো আছে এগুলো সব অ্যাসিডিক, তারপর সবগুলো হলো অ্যাসিডিক এবং এগুলোর অ্যাসিডিক রিয়াকশন গুলো হলো, যদি আমি দেখাই আমাদের প্রথমটা, দেখো আমাদের N2O3, এটা যখন আমাদের পানির সাথে রিয়াক্ট করে আমাদের এখান থেকে প্রডিউস হয় হলো HNO2, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে? নাইট্রাস অ্যাসিড। নেক্সট যদি আমরা দেখি আমাদের N2O4 এর, এটা যখন ওটার সাথে রিয়াক্ট করে এখান থেকে প্রডিউস হয় হলো HNO3, নাইট্রিক অ্যাসিড। এবং আমাদের লাস্টেরটা N2O5, N2O5 যখন আমাদের ওয়াটারের সাথে রিয়াক্ট করে আমাদের প্রডিউস হয় হলো নাইট্রাস অ্যাসিড প্লাস নাইট্রিক অ্যাসিড। সো এটা মোস্ট, ঠিক আছে? যে এই দুইটা নিউট্রাল, এগুলো হলো অ্যাসিড। আমাদের অক্সিজেন তো অক্সিজেনই, সো অক্সিজেনের তো কোনো অক্সাইড ফর্ম নাই, যদি কোনো ইটি নাই, ফ্লোরিনের আসলে অক্সাইড ফর্ম নাই। তো আমাদের এটা ছিল আমাদের সেকেন্ড পিরিয়ডের ডিসকাশনটা। সেকেন্ড পিরিয়ডে আমাদের অক্সাইডের স্টেট গুলো হলো এরকম।
এখন আমরা দেখি থার্ড পিরিয়ডে কিরকম। থার্ড পিরিয়ডে আমার ফার্স্টলি আসতেছে হলো আমার সোডিয়াম। সোডিয়ামের অক্সাইড ফর্ম কি? Na2O, যেটা একটা বেসিক। ঠিক আছে, তারপরে ম্যাগনেসিয়াম আসতেছে, ম্যাগনেসিয়ামের অক্সাইড ফর্ম হলো MgO। ম্যাগনেসিয়াম অক্সাইডটা সোডিয়ামের মতো অত বেসিক না, মাইল্ড বেসিক, হালকা বেসিক। ঠিক আছে, আমাদের তারপরে দেখো আমাদের আসতেছে হলো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের অক্সাইডটা একটু ইন্টারেস্টিং। অ্যালুমিনিয়ামের অক্সাইডটা হলো অ্যামফোটেরিক, নট নিউট্রাল। এটা আবার খেয়াল রাখো, নিউট্রাল না। যেটা ছিল আমাদের কার্বন ডাই অক্সাইড ছিল আমাদের N2O2, N2O, N2O, ঠিক আছে, মানে N2, এগুলা হলো আমাদের ছিল নিউট্রাল। বাট Al2O3 এটা হলো অ্যামফোটেরিক, নট নিউট্রাল। অ্যামফোটেরিক মানে হলো যে ইট ক্যান অ্যাক্ট বোথ অ্যাজ বেস অ্যান্ড অ্যাসিড। বাংলাতে অ্যামফোটেরিকের বাংলা যেটা ইউজ করে সেটা হলো উভধর্মী। উভধর্মী তার মানে বেস এবং অ্যাসিড দুইটারই ধর্ম তার ভিতরে আছে। তো এই অ্যামফোটেরিক প্রপার্টিজ এর এই কোশ্চেনটা খুবই দেয় অ্যালুমিনিয়াম, ঠিক আছে, Al2O3 খুবই দেয় অ্যালুমিনিয়াম অক্সাইড। এইখানে যে জিনিসটা তোমাকে বলতে হয় সেটা হলো যে অ্যামফোটেরিক সাবস্টেন্সটা আসলে হলো যে সে হলো মানে বসে থাকে, তার সাথে যে রিয়াক্ট করবে, ঠিক আছে, সে যদি বেস হয় তাহলে অ্যামফোরিক সাবস্টেন্সটা অ্যাসিড হবে, এবং ওই আরেকটা সাবস্টেন্স যদি অ্যাসিড হয় তাহলে এই অ্যামফোরিক সাবস্টেন্সটা বেস হবে। তো এইখানে আমরা দেখি যে একটা রিয়াকশন দেখি, দুইটা রিয়াকশন দেখবো যে যেখানে আমাদের একবার Al2O3 অ্যাসিড হবে, একবার বেস হবে। আমি একবার প্রথমে এই Al2O3 এর সাথে একটা বেসের রিয়াকশন ঘটাই দিই, যে NaOH। আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা প্রমিনেন্ট বেস, ঠিক আছে। যখন আমি এই Al2O3 এর সাথে একটা বেসের রিয়াকশন ঘটাবো, সে তখন হয়ে যাবে অ্যাসিড, সে তখন অ্যাসিড হিসেবে কাজ করবে। তখন রিয়াকশনটা কেমন হবে দেখো, রিয়াকশনের পরে আমাদের হলো এল এরকম, এবং আমাদের Na2O এরকম টাইপের কিছু একটা ফর্ম করবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা এই Al2O3 এর সাথে আমরা অ্যাসিড যোগ করে দিই, একটা অ্যাসিড যোগ করে দিছি, HCl আমাদের হলো একটা অ্যাসিড। তো তখন যদি আমি Al2O3 এর প্রপার্টির দিকে তাকাই, তখন এ হয়ে যাবে বেস। তখন আমাদের রিয়াকশনটা হবে এইভাবে, AlCl3 প্লাস H2O, ঠিক আছে, এরকম করে আমাদের রিয়াকশনটা হবে। আমরা দেখলাম হলো যে আমাদের Al2O3 জিনিসটা আমাদের ডিপেন্ডিং অন কার সাথে রিয়াক্ট করতেছে, অ্যাসিডের সাথে রিয়াক্ট করতেছে না বেসের সাথে রিয়াক্ট করতেছে, সে হলো তার প্রপার্টি চেঞ্জ করতে পারে। এই যে তার প্রপার্টি চেঞ্জ করতে পারতেছে, এই জন্য তাকে বলতেছি হলো আমি অ্যামফোটেরিক, নট নিউট্রাল। নিউট্রাল কিন্তু মানে অ্যাসিডও না বেসও না, কিন্তু অ্যামফোটেরিক অ্যাসিডও হইতে পারে, বেসও হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে অক্সাইডের দিকে যদি যাই আমি, দেখো তারপরে আমাদের অক্সাইড হলো সিলিকনের। সিলিকনের অক্সাইডটা হলো এরকম স্টেটে থাকে, এবং সিলিকনের অক্সাইডটা আমাদের হলো মাইল্ড অ্যাসিডিক, মাইল্ড অ্যাসিডিক। যদি আমি খেয়াল করি, আমি তোমাকে জিনিসটা যদি বলি যে যত আমি পিরিয়ডের এই দিক থেকে আমি এই দিকে আসতেছি, দেখতেছো যে আমার বেসিক থেকে আস্তে 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 অ্যাসিডের দিকে চলে যাচ্ছে, অ্যাসিডিকের দিকে চলে যাইতেছে, ঠিক আছে। আচ্ছা, সিলিকনেটা গেল। তারপরে আমাদের ফসফরাসের আছে হলো দুইটা ফর্ম আছে, একটা হলো P4O6 এবং P4O10, যেটাকে অনেকবার বলে হলো P2O5 আকারে, ঠিক আছে। আমাদের ফসফরাসের এটা আছে, এটা আমাদের অ্যাসিডিক, এটা আমাদের অ্যাসিডিক।
তারপরে আমাদের সালফারের ক্ষেত্রে আমাদের আছে হলো SO2, এটাও অ্যাসিডিক। তারপরে ক্লোরিনের ক্ষেত্রে আমার আছে হলো Cl2O7 এবং Cl2O, এটাও অ্যাসিডিক। ঠিক আছে, সো এই দিকের গুলো সব অ্যাসিডিক, ওইগুলো বেস ছিল, মধ্যে আমাদের অ্যালুমিনিয়ামটা হলো অ্যাম্ফোটেরিক। এখন যে জিনিসটা আমি বলবো সেটা হলো আমাদের যে এতক্ষণ সে অক্সাইডের আমি হলো অ্যাসিড বেস প্রপার্টি গুলো দেখছি। এখন যে অ্যাসিড গুলা আমাদের অক্সাইডস, তাদের একটা নাম আছে, সুন্দর একটা নাম আছে, সেটাকে বলে হলো অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিড, আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে অক্সো অ্যাসিডের স্ট্রেংথের রিলেশনটা, মানে হলো যে রিলেটিভ স্ট্রেংথ অফ অক্সো অ্যাসিডস। আচ্ছা, দেখো আমরা হলো অক্সো অ্যাসিডের লাস্টের দিকে আমরা অনেক কিছু লিখছি। দেখো আমাদের এই যে এইখানে অনেক কিছু ছিল, P4O6, এগুলো কিন্তু অ্যাসিড। তারপর সিলিকন ডাইঅক্সাইড, এগুলো কিন্তু সব আমাদের অ্যাসিড গুলো আছে। আমি এই অ্যাসিডের আমি রিলেটিভ স্ট্রেংথটা মেজার করতে চাই। ঠিক আছে, মেজার করতে চাই। দেখো অক্সো অ্যাসিডের বেলায়, আমাদের অক্সো অ্যাসিড গুলোর বেলায় তার স্ট্রেংথ সব থেকে বেশি, যার যার প্রথম এটা হলো যে তার হলো সেন্ট্রাল অ্যাটমের, সেন্ট্রাল অ্যাটম যেটা থাকে, সেন্ট্রাল অ্যাটম মানে হলো এই ফসফরাস, সালফার, ক্লোরিন, ঠিক আছে, সিলিকন, এগুলো সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বারটা যদি বেশি হয়, অক্সিডেশন নাম্বার যদি বেশি হয় ওই পার্টিকুলার কম্পাউন্ডে, আমাদের ওই ইয়ার স্ট্রেংথটা বেশি হবে, অ্যাসিডের স্ট্রেংথটা বেশি হবে। নেক্সট হলো যে যদি সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার সেম হয়, অক্সিডেশন নাম্বার সেম যদি হয়, তাইলে যে অ্যাটমটার সাইজটা ছোট হবে তার স্ট্রেংথটা বেশি হবে। তো আমাদের কি ছিল, সেটা হলো যে আমাদের সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার বেশি হতে হবে, আর যখন অক্সিডেশন নাম্বার সেম হয়ে যাবে তখন আমরা দেখবো সাইজ কার ছোট। ঠিক আছে, বোঝা গেল? এখন দেখি আমরা করি। দেখো যে আমাদের কি কি আছে, আমি এখানে জাস্ট এখানে লিস্ট করি। সিলিকন ডাইঅক্সাইড P4O6, P4O10, SO2, Cl2O, Cl2O7। আমাদের সেন্ট্রাল অ্যাটম রেসপেক্টিভলি হলো সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। আমাদের অক্সিডেশন নাম্বার যদি আমি বের করি, দেখো অক্সিডেশন নাম্বার এইখানে আমার সিলিকনের হলো, এইখানে দেখো আমাদের হলো +4, +4 আছে, কারণ অক্সিজেনের হলো -2, ঠিক আছে, অক্সিজেনের -2, তার মানে আমাদের সিলিকনের +2, +4 হবে। এখানে ফসফরাসের একটু হিসাব করো, দেখো অক্সিজেনের হলো -2, -2 টাইমস 6, তার মানে হলো -12, এবং আমাদের ফসফরাস আছে হলো 4টা, তার মানে টোটাল 4টাতে মিলা আমার ছিল হলো +12। তো প্রতিটা ফসফরাসে আমার যে অক্সিডেশন নাম্বার সেটা হলো +3 করে, তো +3। তারপর P4O10 এ দেখি, P4O10 এ আমি ক্যালকুলেশন করি যে -2 টাইমস 10, আমাদের অক্সিজেনের ইয়াতে মাইনাস ছিল হলো 20। ঠিক আছে, সো আমাদের ফসফরাসের টোটাল ছিল হলো +20, আমাদের টোটাল ফসফরাস ছিল 4টা, তো আমাদের অক্সিডেশন নাম্বার হলো +5। আচ্ছা, SO2 এর ক্যালকুলেশন ইজি, দেখো এখানে +4 হয়। আমাদের Cl2O, এখানে দেখো
অক্সিজেন ছিল হলো -2, আমাদের ক্লোরিনের টোটাল ছিল হলো +2, এবং ক্লোরিন টোটাল আছে হলো 2টা, আমার অক্সিডেশন নাম্বার হলো +1। আবার দেখি এখানে আমাদের অক্সিজেনের -2 টাইমস 7, টোটাল অক্সিজেনে আমাদের ই ছিল হলো -14। তো অবভিয়াসলি যেহেতু এই কম্পাউন্ডের উপরে কোনো চার্জ নাই, তার মানে আমার ক্লোরিনের টোটাল ছিল হলো +14 অক্সিডেশন নাম্বার। যেহেতু ক্লোরিন 2টা আছে, তার মানে পার ক্লোরিন আমার অক্সিডেশন নাম্বার হলো +7। দেখো দেখো মানে ক্লিয়ারলি আমি অক্সিডেশন নাম্বারের একটা দেখতেছি, মানে বড় থেকে ছোট, ঠিক আছে, দেখতেছি আমি যে আমার এইখানে সব থেকে বড়, তারপরে আমার হলো P4O10, তারপরে P4O6, তারপরে হলো সালফার ডাইঅক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড, এই দুইটা, ঠিক আছে। তারপরে হলো আমার P4O6 এবং তারপরে হলো Cl2O। সো আমার যদি অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডারটা লিখি এখানে, দেখো আমার প্রথমে আসবে হলো Cl2O7, কারণ এখানে অক্সিডেশন নাম্বার সব থেকে বেশি। তারপরে আসবে হলো আমার এই P4O10। তারপরে এখন আমার কনফিউশন লেগে গেছে, আমার দুইটারই +4, এখন কোনটা ধরবো আমি? আমি বলছিলাম হলো যে যদি দুইটার অক্সিডেশন নাম্বার সেম হয়, আমার সেন্ট্রাল অ্যাটমের সাইজ যেখানে ছোট, সেটার অ্যাসিডিটি বেশি। এখন আমি জানি হলো যে আমি পিরিয়ডে যখন এইদিক থেকে এইদিকে যাই, আমার সাইজটা ডিক্রিজ করে, আমার সাইজটা কমে যায়। তো অবভিয়াসলি আমার সালফারের সাইজটা সিলিকনের থেকে কম, তার মানে হলো আমার তারপরেই আমার অ্যাসিডিটি হলো সালফার ডাইঅক্সাইডের বেশি, তারপরে হলো আমার সিলিকন ডাইঅক্সাইড, তারপরে হলো P4O6, এবং তারপরে হলো আমার Cl2O। এটা হলো আমার অ্যাসিডিক স্ট্রেংথের ইটা। এখন যদি আমি এখানে বসায় দিই, এরকম অর্ডারটা এরকম হয়। আচ্ছা, তো এই ছিল হলো অ্যাসিড বেস প্রপার্টিজ গুলো, ঠিক আছে।